অসভ্য বেয়াদব, এত খারাপ কেন আপনি? খালি ফাজলামো। এভাবে তো মজা করে। খুব খারাপ আপনি, খুব খুব খুব। তো কিভাবে ফাজলামো করে আমাকে শেখাবি? এই মুহূর্তে তোর মুখটা দেখার মতো ছিল। বলে সুপ্রিয় আবারও শব্দ করে হাসল। বেশ বুঝে এসেছে বিউটি কতটা ঘাবড়ে গেছিল। বাকি 2 রুমের এখনও তালা লাগানো আছে, সেগুলো খোলা হয়নি এখনও। বিউটি মুখ গোমরা করে সুপ্রিয়র থেকে দূরে গিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, আবার হাসছেন? খালি ফাজলামো। আমাকে ভয় দেখানো বের করে দিব। আগে বাসে জেনি। বাসায় গিয়ে বিয়ে করব, ছোঁয়ার পারমিশন থাকবে তখন। আমি কিন্তু কাঁটাযুক্ত ফুল, ছুতে এলেই কাঁটায় দংশিত হবেন। বারবার দংশিত হলেও ফুল তো ছুবই। দেখা যাবে। মুখে বড় বড় কথা বললেও ঠিকই ভয় পাস আমাকে। বিউটি সুপ্রিয়র কথা পাত্তা দিল না, বলল, আচ্ছা, বাকি 2 রুম কেন খোলা হয়নি? এগুলো কি পরিষ্কার নেই? থাকা যাবে না? কেন? বাকি রুম পরিষ্কার দিয়ে কি করবি তুই? কি করব, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। এমনিতে না, তুই এখনো ভয় পাচ্ছিস আমাকে। ভাবছিস আমার সঙ্গে এক রুমে থাকতে হয় যদি? না, আমি মোটেও এরকম ভাবছিলাম না। তাহলে তোর মুখে ভয়ের ছাপ কেন? বিউটি জিভা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল। সুপ্রিয় ভুল বলেনি, সে সত্যিই ভয় পাচ্ছে। রাতে যদি সুপ্রিয় তার সঙ্গেই একই রুমে থাকতে চায়, ভুল করেও যদি কিছু অনর্থ হয়ে যায়, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কি হলো বল, আমাকে এত ভয় পাচ্ছিস কেন? আমি কি কিছু করেছি? না। উফ, বেশি কথা বলছেন আপনি। শোন মেয়ে, এক ঘরে কেন, এক বিছানাতেও যদি তোর সঙ্গে থাকি, তবুও তুই নিশ্চিন্তে ঘুমাতে পারিস। তোর সুপ্রিয় ভাই তোকে ছুঁয়ে অপবিত্র করবে না। সে আমি জানি, অযথাই আপনার ভয় দেখানোতেই ভয় পেয়েছি। আর এমন করবেন না। ঠিক আছে, আর এমন হবে না। আমি বাকি রুমগুলো দেখতে চাই। এখন না, পরে। রুমগুলো পরিষ্কার করিনি। আমি যখন চাইবো তখন খুলে ভেতরে যাব। তার আগে ওই রুমের দিকে পা দিবি না তুই। বাকি 2 রুম নিয়ে বিউটির কৌতূহলের শেষ নেই। সুপ্রিয় ভাই এত লুকোচুরি কেন করছে? কেন রুমগুলো খুলতে দিতে চাইছে না? সুপ্রিয় এই রুম পরিষ্কার করলেও বাকি 2 রুম কেন পরিষ্কার করাননি? এখন কেন এত লুকোচুরি করছে সুপ্রিয় ভাই? সুপ্রিয় জানে বিউটির মনে অনেক প্রশ্ন, সে এইসব এক্ষুনি তাকে বলতে পারবে না। হ্যাঁ, সে এর আগেও রাতের অন্ধকারে এখানে এসেছে, তখনকার বিষয় ছিল সম্পূর্ণ অন্য। সে বেশি হলে 10 মিনিট থাকতে পেরেছে রুমে ঢুকে, আর দিনের বেলাতে এখানে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। বিউটির সঙ্গে থাকায় অনেক কিছুই সহজ হয়েছে। এখানে এসে অনেক প্রমাণ খুঁজে গেছে সে। তার চোখে এখনও অবধি কিছু পড়েনি, কিন্তু যা তার চোখে পড়েনি সেটা তো অন্য একজনের চোখে পড়তেই পারে। তার বিশ্বাস আসে, আর বিউটি কিছু না কিছু অবশ্যই পাবে। হতেই তো পারে বিউটির চোখে আলাদা কিছু পড়ল। যথাসময় মূষা চেয়ারম্যান তাদেরকে ডেকে নিয়ে গেল। বাড়ির কাছে গিয়ে চেয়ারম্যান মূষা বললেন, মা জননী, কিছু মনে করো না, আমি একটু বাজারে যাব। বাজার থেকে একবার টকটকা দই আনবো, ফ্রেশ দই। এইখানকার দই খুব ভালো। যাও, ভেতরে যাও, আমি এক্ষুনি আসতেছি। চিন্তা নাই, তোমাদের চেনে আমার স্ত্রী। সমস্যা নেই আঙ্কেল। সুপ্রিয় বিনয়ের সঙ্গে বলল। এই খোকন, এই মেহমানদের ঘরে নিয়ে যা। রাতের খাবার আয়োজনটা বেশ জমজমাট করে করা হয়েছে। চেয়ারম্যানের একটি মেয়ে, একটি ছেলে আছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেটা রাজনীতি করে বেড়ায় গ্রামে। বলা যায় বাবার ক্ষমতা আর টাকায় ফুটানি করে এলাকায় মস্তানি। সব কিছুর খোঁজই আছে সুপ্রিয়র কাছে। খোকনের নজর তখন সম্পূর্ণ বিউটির দিকে। অল্প বয়সী ছেলে, মনের বাসনা কামনা অত্যন্ত বাজে। চোখ মুখে যেন লালসার ছাপ স্পষ্ট। সুপ্রিয় সবটাই অবলোকন করল।
কিন্তু এখন আপাতত সয়ে নিল। কার দিকে তাকিয়েছে এই ছোকরা তা তো জানে না। জানলে এইভাবে কুদৃষ্টি দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করতো না। চেয়ারম্যান মুসা স্ত্রী মুনিয়া বেগম ব্যস্ত হয়ে তাদের কাছে এলো। পান খাওয়ায় টকটকে লাল ঠোঁট আর তরমুজের বীজের মতো দাঁতগুলো হাসার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো। আহেন আম্মা আহেন, তিনি আমারে কইছে আইজকা মেহমান আইব, আপনারাই যে তারা দেখা বুঝলাম। বাজান আহেন, এইখানে বহেন। গরিবের বাড়িতে আপনার মতো মানুষের পা পড়েছে, কত যে খুশি হয়েছি। এত ব্যস্ত হবেন না আন্টি, আমরা খুবই সাধারণ মানুষ। উনি কই গেলেন? আন্টি উনিকে? মুনিয়া লজ্জা পেলেন। সুপ্রিয় বিউটিকে খোঁচা দিয়ে বলল, উনি আঙ্কেলকে উনি বলছেন, গর্ধব। বিউটি সপ্রত্যই ভেসে বলল, ও আঙ্কেল তো দই আনতে গেছেন। দেখো তো মানুষটার কাম, ঘরে তো দই আছেই, টাটকা ভালো দই। তোমরা একটু বহো, আমি আইতেছি। বিউটির কেমন যেন অস্বস্তি হচ্ছে, কেমন সন্দেহ হচ্ছে তার। খোকনের চাহনি এখনো তার দিকে। বিউটি রেগে মেগে তাকাতেই খোকন বিশ্রী হেসে বলল, আরে আপা, আপনার সাথে তো পরিচয়ই হইল না। আমি খোকন, এই বাড়ির ছোট পোলা। আব্বা আমার একমাত্র পোলা হয়, আদর যত্ন অনেকটাই বেশি। এই যে এখানে কিন্তু আমিও আছি শালাবাবু, আমার সঙ্গেও পরিচিত হও। খালি আপার সঙ্গে পরিচিত হলে হবে, দুলাবের সঙ্গেও তো পরিচিত হতে হবে। সুপ্রিয় শীতল অথচ ঠান্ডা কণ্ঠস্বর। খোকন যেন শিউরে উঠল সেই কণ্ঠ শুনে। সুপ্রিয় উঠে এসে হাত বাড়িয়ে দিলে খোকন অপ্রতিভভাবে হাসল। হ্যান্ডশেক করতে গিয়ে বুঝল তার হাত জ্বলছে। সুপ্রিয় খোকনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অল্প বয়সে তো রক্ত গরম স্বাভাবিক, গ্রামে যা করো করে বেড়াও, এইসব কিন্তু আমার অজানা নয়। এত ছ্যাবলামো করো না, হ্যাঁ, ফল ভালো হবে না। কুদৃষ্টি দেওয়ার আগে ভাবা উচিত কার দিকে সেই দৃষ্টি রেখেছ। নিজের কামনাকে বেশি ছক্কাতে দিও না, কেমন? সামলাও নিজেকে, নিজের চোখকে আর মন মানসিকতাকে। তুমি যে আমার বউয়ের দিকে বিশ্রীবার তাকিয়েছ, আমি দেখব না ভেবেছ? এই সুন্দর হাত পা চোখ হৃৎপিণ্ড এখনো কোথায় কিভাবে খোয়া যায় বলা তো যায় না, সাবধানে, হ্যাঁ। সুপ্রিয় খোকনের শার্টের কলার ঠিক করে দিয়ে সরে এলো। খোকন যেন ততক্ষণে জমে গেছে। ভয়ে পাংশুটে বর্ণ ধারণ করেছে তার মুখ। সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে যেন। বিউটি কিছু বুঝলো না। সুপ্রিয় ভাই কি এমন বলল যে খোকন এভাবে ভয় পেল? এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। উফ, এই অসভ্য ধরনের ছেলের সঙ্গে এত কথা বলতে হবে কেন তার? মুনিয়া বেগম টেবিলে খাবার সাজিয়ে তাদের ডাকতে এলো। তার মধ্যে মুসা চেয়ারম্যান এসে উপস্থিত হয়েছে। বিউটি আর সুপ্রিয় খেতে বসলো। দুজনেই খুবই অল্প খেলো। খেতে খেতে অনেক গল্পও হলো। শেষ পাতে মুনিয়া বেগম দই নেওয়ার কথা বললেন। আসলে আন্টি, এত খেয়েছি যে আর কিছুই মুখে দিতে ইচ্ছে করছে না। আপনি খুব ভালো রান্না করেন আন্টি। মুনিয়া বেগম খুশি হয়ে গেল সুপ্রিয়র কথায়। গদগদ হয়ে বলল, তোমরাই বুঝলা বাবা, আমার রান্নার কদর তো আর কেউই করে না। সারা জীবন মানুষের কাছে নাম পাইলাম না। মুনিয়া বেশি কথা বলিও না, ওদের দই দাও। সুপ্রিয় ইশারায় দই খেতে বারণ করলো। বিউটি তড়িঘড়ি করে বলল, না না আঙ্কেল, খাবো না, অনেক খেয়েছি। তাই বললে তো হবে না মা, তোমাদের জন্যই তো দই আনা। তোমরা না খেলে আমরাও খেতে পারবো না। মুনিয়া বেগম দই নিয়ে সুপ্রিয়র দিকে গেলেন। যখনই সুপ্রিয়র দিকে যাওয়ার জন্য পা বাড়ালেন মুনিয়া বেগম, সুপ্রিয় পা আটকে দিল। পা আটকে গিয়ে মুনিয়া বেগমের হাত থেকে দই টপাস করে নিচে পড়ে গেল। বিউটি তাকালো সুপ্রিয়র দিকে। মুসা চেয়ারম্যান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সুপ্রিয় আর বিউটির সামনেই স্ত্রীর গালে চর বসিয়ে দিলেন। মুনিয়া বেগম টলমলে চোখে তাকালো বিউটি আর সুপ্রিয়র দিকে। লজ্জায় মাথা নত করলেন তিনি। ঘটনার আকস্মিকতায় সুপ্রিয় আর বিউটি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। সুপ্রিয় মনে মনে নিজেকে হাজারটা গালি দিল নিজের ভুলের জন্য। তার সন্দেহের কারণেই সে ইচ্ছে করে পা বাড়িয়ে দই দেওয়ার থেকে বাধা দিল মুনিয়া বেগমকে।
একটা কাজও ঠিক করে করতে পারো না, মেহমানদের সামনে মান সম্মান একদম আমার ধুলোয় মিশিয়ে দিলে। মশার গর্জনে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। মুনিয়া বেগম অশ্রু সজল চোখে তাকিয়ে প্রস্থানের আগে বলে গেলেন, ঘরের মধ্যে হাত ওঠান ভালো, ঠিক আছে, তাই বইলাম মেহমানগো সামনেও আল্লাহর কাছে বিচার দিলাম কোনোদিন আপনার ভালো হইব না। বিউটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাদের জন্য অসহায় মুনিয়া বেগমের এত অপমান সইতে হলো। সুপ্রিয়র ভেতরটা ফেটে যাচ্ছে রাগে দুঃখে। পরিস্থিতি স্বাভাবিক করে বিউটি আর সুপ্রিয় চলে এলো। আসার আগে বিউটি মুনিয়া বেগমের সঙ্গে কথা বলে ক্ষমাও চেয়েছে। বিষয়টা অত্যন্ত পীড়া দিচ্ছে তাকে। বাড়ি এসেও তার মনটা গুমোট হয়েছিল। বিউটি সুপ্রিয়র কাঁধে হাত রেখে বলল, এই মশাকে তো ভালো মানুষ মনে হচ্ছিল, আর দেখলেন সে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করলেন। ছি ছি, মানুষের সামনে ভালো মুখোশ পরে ঘুরে এই লোক সামান্য দইয়ের হাড়ির জন্য আমাদের স্বপ্নেই গায়ে হাত তুললেন। সুপ্রিয়র বিচক্ষণ মস্তিষ্কে তখন ঘুরছে অনেক কিছু। সে কপাল ভ্রু কুঞ্চিত করে বলল, সামান্য ব্যাপার ছিল না এটা, একবার ভেবে দেখ। ওনার বাড়িতে দই ছিল, তবুও তিনি দই আনতে বাজারে গেলেন, কারণ উনি মনে মনে অন্য কিছু চাইছিলেন। তারপর সামান্য দই ফেলার জন্য কিভাবে মারলেন নিজের স্ত্রীকে। দই নিয়ে খটকা আমার তখন হয় যখন শুনলাম বাড়িতে দই থাকা সত্ত্বেও মুসা চেয়ারম্যান দই আনতে গেছেন। তুই হয়তো লক্ষ্য করিসনি, আমি পা লাগিয়ে দিয়ে ফেলে দিয়েছি মুনিয়া বেগমকে, যেন ওই দই আমাদের খেতে না হয়। আমার সন্দেহ দইয়ের কিছু মেশানো ছিল, আর কোনো কার্যসিদ্ধি করার জন্যই মুসা চেয়ারম্যান আমাদেরকে সরাতে চাইছিলেন। সব কিছু যেন বিউটির মাথার উপর দিয়ে গেল। জলটা পেকে গেল, এর একটা ব্যবস্থা করতেই হবে। সুপ্রিয় বিউটিকে স্বস্তি দিতে বলল, আচ্ছা, এত ছোট মাথায় এত চাপ দিস না, আমি দেখছি ব্যাপারটা। রাত 2টো কিংবা 3টা, চারিদিকে শুনশান নীরবতা। বিউটি আর সুপ্রিয় বাকি 2 রুমে ঢুকে কিছু খুঁজে চলেছে। এর মধ্যে বিউটির কাছে পরিষ্কার কেন সুপ্রিয় ভাই তাকে খুলতে দেয়নি। তখন রুম দুটো, এই ঘর দুটোতেই সেদিন রক্তারক্তি হয়েছিল। রুমের কোনো জিনিসে হাত লাগানো হয়নি এত বছরেও। আহ, কি বিমর্ষ আর মুমুক্ষু ঘটনা ঘটেছিল সেদিন। সুপ্রিয়র বাবা মায়ের খুন করা হয়। এখনও সেদিনের কথা মাথায় এলে সুপ্রিয় দিশাহারা হয়ে পড়ে। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভাব ভুল করেই যাবে। সুপ্রিয়র মনে আছে ওই মুখোশধারী লোকগুলোর হাতে এবং পিঠে বেশ কিছু খঞ্জর ছিল। সেই সময় হাত থেকে সটকে পড়েছিল একজনের খঞ্জর। সেই খঞ্জর অনেক খোঁজাখুঁজির পরেও সুপ্রিয় পায়নি। কোন জায়গায় পড়েছে সেটাই মনে পড়ছে না সুপ্রিয়র। বিউটি আর সুপ্রিয় এভিডেন্স খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে গেছে। 2টো রুম তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু পেল না। একটা ভ্যাপসা গন্ধ রুম জুড়ে বিরাজমান। দেওয়ালের আস্তর খুলে খুলে রুমের আশেপাশে পড়ে আছে। বেশ অনেকক্ষণ খুঁজেও যখন তারা কিছু পেল না, সুপ্রিয় তখন হতাশ হয়ে বসে পড়ল। বিউটি তখনও হাল ছাড়েনি। সে আরেক দফায় খোঁজ চালাতে লাগলো। হঠাৎই বিউটির পায়ে কিছু বিঁধল। তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠল বিউটি। সুপ্রিয় ভাই, এদিকে আসুন, আমার পায়ে কিছু একটা দিয়ে লেগেছে। হন্তদন্ত হয়ে তৎক্ষণাৎ সুপ্রিয় এগিয়ে এলো। বিউটির পা চেপে ধরে পায়ে সাদা রুমাল বেঁধে দিল, যেন রক্ত পড়া বন্ধ হয়। বাসায় গিয়ে পরিষ্কার করে দেব, এখন একটু কষ্ট করে প্লিজ। বিউটি মাথা নাড়ালো। তাদের দুজনের হাতেই গ্লাভস। বিউটির পায়ের গোড়ালির কাছে সরু কিছু দিয়ে গুঁতো লেগেছে। সুপ্রিয় লাইট এগিয়ে ধরল। রুমের একদম কোণার কাছে সরু ছুরির মাথা দেখা যাচ্ছে। সুপ্রিয় নিজের কাছ থেকে একটা ছুরি বের করলো। বেশি উঁচু মতো মাটি পড়ে ওখানে গেঁথে আছে জিনিসটা। খঞ্জরখানা উদ্ধার করে পরবর্তীতে চিরুনি তল্লাশি করে একটা চুম্বক আর চুড়ি পেল। চুড়িটা তার মায়ের। চুড়ি আর চুম্বক বুকে চেপে ধরল সুপ্রিয়।
এরকম চুম্বক দিয়ে কত খেলেছে সুপ্রিয়। স্টিলের থালায় বালি তুলে তার নিচে চুম্বক রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সে চুম্বকের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকের গোড়া উদ্ধার করেছে বালি থেকে। শৈশবের কত শত স্মৃতি, তার মায়ের তাড়া খেয়েছে কত শত দুষ্টুমির কারণে। আজ সেই বাবা মায়ের লাশ কোথায় আছে তাও জানে না সে। তার বুকের বাম পাশে তীব্র থেকে তীব্রভাবে ব্যথা অনুভব করলো। সুপ্রিয় চোখে পানি চিকচিক করছে। ধপ করে বসে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল সুপ্রিয়। বিউটির ভিতরটা ফেটে যাচ্ছে সুপ্রিয়র এই অবস্থা দেখে। সে নিজের হাতে চোখ মুছে দিল সুপ্রিয়র। হাঁটু মুড়ে বসে সুপ্রিয়র মাথা নিজের বুকে চেপে ধরল বিউটি। সে বুঝতে পারছে সুপ্রিয়র বুকের ভিতর চাপা কষ্টটা কতটা তীব্র। সুপ্রিয় বিউটিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। বিউটিও বাধা দেয়নি। এত বছরে চাপা কষ্টটা একটু লাঘব হওয়া প্রয়োজন। সুপ্রিয় কিছু একটা আন্দাজ করে আরও বেশ কিছু জোরালো প্রমাণসহ ভালোভাবে সুরক্ষিত করে বিউটিকে নিয়ে বাইরে বের হলো। তার মনে হচ্ছে এখানে থাকাটা আর সেফ হবে না। তাদের সঙ্গে আসার সময় যা কিছু এনেছিল তার সব কিছুই সঙ্গে নিয়ে নিল সুপ্রিয়। বিউটি অবাক হয়ে শুধু দেখছে সুপ্রিয়কে। এই যেন অন্য একজন। তার হাতটা সুপ্রিয় ভাই এতটাই তীব্রভাবে চেপে ধরেছে যেন সে এক্ষুনি পালিয়ে যাবে। তাদের গাড়ি রাখার স্থানে গিয়ে বড়সড় একটা ঝটকা খেলো। গাড়িটা যথাস্থানে নেই। গাড়ির চাবি তো সুপ্রিয়র কাছে। গাড়ি গেল কোথায় তবে? তার মানে শত্রুপক্ষ টের পেয়ে গেছে তারা কে। ও শিট বিউটি, আর এক মুহূর্ত না, চল দ্রুত। সামনে দিয়ে যাওয়া যাবে না, যেতে হলে তাদের বাড়ির পিছন দিয়ে যেতে হবে। বিউটির হাত তখনও সুপ্রিয় শক্ত করে ধরে আছে। তাদের প্রতি পদক্ষেপে পাতার মর্মর শব্দ হচ্ছে। নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল তারা। দুজনের নিঃশ্বাসের শব্দে বাতাসও যেন ভারী হয়ে আসছিল। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আস্তে কথা বল বিউটি, রাতের একদম আস্তে কথাও অনেক জোরালো হয়। তার থেকে পা টেপে টেপে চল আমার সঙ্গে। আমাদের এক্ষুনি গ্রাম ছাড়তে হবে। কেন? আর কোনো প্রশ্ন নয়। এত গাধা কেন তুই? বিপদ চার দিয়ে ঘিরে আছে, বুঝতে পারছিস না? সুপ্রিয়র এর কথায় একটু কেঁপে উঠল বিউটি। কেমন যেন শরীর কাঁপন ধরানোর মতো কণ্ঠস্বর। হঠাৎই আরও কিছু পদধ্বনি শুনতে পেল সুপ্রিয়। বিউটিও শব্দ পেয়েছে। এইবার আর আসতে নয়, সুপ্রিয় জোরে দৌড়াতে লাগলো। জঙ্গলটা বেশি ঘন নয়, ধরা পড়ার চান্স বেশি। এই দিক দিয়ে গেলেই মেইন রাস্তায় যাওয়া যাবে সহজে। সুপ্রিয় দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো। বিউটির ফোনের আলো জ্বলছে। সেই আলো বন্ধ করে অন্ধকারে দৌড়াতে লাগলো। আলো দেখলে টের পেয়ে যাবে পিছনে আসা লোকগুলো। মেন রাস্তায় গাড়ি রাখো মঞ্জু, আমরা আসছি। আমি আর দৌড়াতে পারছি না সুপ্রিয় ভাই। তোর ওজন কত রে? কেন? এরকম সিচুয়েশনে এসে সুপ্রিয় ভাইয়ের এমন ধারা প্রশ্নের আগামাথা কিছুই বুঝলো না বিউটি। এত প্রশ্ন করিস কেন বল। অন্তত ভয়াবহ সময়েও তোর প্রশ্ন করা চাই। আপনার এমন প্রশ্নে ভরকেছি। আমার পা দিয়ে বোধহয় রক্ত বের হচ্ছে, আর পারবো না দৌড়াতে। সুপ্রিয় ব্যথিত হলো। সে ক্ষণিকের এই উত্তেজনায় ভুলেই বসেছিল বিউটি আঘাত পেয়েছে। বিনা বাক্য ব্যয় সুপ্রিয় বিউটিকে পিঠে চড়িয়ে নিয়ে ছুটল। অন্ধকারেও বিউটি হা করে তাকিয়ে রইল সুপ্রিয়র মুখের দিকে। তার সম্পূর্ণ শরীর দুলছে। এইভাবে কি দৌড়ানো যায়? কি আশ্চর্য! সুপ্রিয় ভাই তাকে কতই না অবলীলায় পিঠে চড়িয়ে দৌড়ে পালাচ্ছে। তার কি কষ্ট হচ্ছে না? হা করে তাকিয়ে থাকিস না, দৌড়ানোয় কনসেন্ট্রেশন করতে দে। বিউটি দুই হাতে সুপ্রিয়র গলা পিছিয়ে ধরল আর দু পা উঁচু করে রাখলো যেন জুতো পড়ে না যায়। জুতো খিতখিতে আর ভেজা লাগছে। তার মানে রক্ত বের হওয়া এমন হয়েছে। 10 মিনিট দৌড়ানোর পর মেইন রাস্তায় উঠল তারা। বিউটিকে নামিয়ে গাড়ির দিকে ছুটল সুপ্রিয়। গাড়িতে বসার সাথে সাথেই তাদের গাড়ি ছুটল। পিছনে দেখা গেল কয়েকজন লোক ছুটছে। তা দেখে সুপ্রিয় রহস্য করে হাসল। লোকগুলো বোধহয় জানে না তারা কোন বিপদের মুখে পড়তে চলেছে। সুপ্রিয় ভাই, আমরা ঘরের দরজা লাগাইনি। ওখানে আমার হ্যান্ডব্যাগ রয়ে গেছে। চিন্তা করিস না, সব জিনিস পেয়ে যাবি। বিউটি আশ্বস্ত হলো, মুখ বেজার করে শুধালো। আমাকে পিঠে নিয়ে দৌড়াতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না?
তো তোর কি মনে হয় তোকে দেখতে বাচ্চা হলেও তোর ওজন একটা বাচ্চার মতো? আমি কি তাই বলেছি নাকি? আপনার গলায় খুব লেগেছে না, জোরে চেপে ধরেছিলাম তো। আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব। আমি তোকে পড়তে দিতাম নাকি? তাদের গাড়ি ছুটছে শোষ শব্দ তুলে। বিউটির দু চোখ মুদে আসছে। পায়ের ব্যথাটা বোধ হয় বাড়ল, ব্যথায় চিনচিন করছে। বিউটি নিজের অজান্তে চোখ বন্ধ করে ফেলেছে। সুপ্রিয় খেয়াল করে বিউটিকে নিজের কোলে টেনে এনে শুইয়ে দিল। বিউটি ওম পেয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সুপ্রিয়র কোলে মাথা দিয়ে। গাড়ি চালাচ্ছে সুপ্রিয়র লোক মঞ্জু। মঞ্জু, হ্যাঁ ভাই। আমাদের ধাওয়া করা লোকজন সব কটা ধরা পড়েছে। খোঁজ নাও তো, যথাসম্ভব আস্তে কথা বলবে, পারলে মেসেজ করো। ওকে ভাই। আর শোনো, আমাদের গায়েব হওয়া গাড়িটা আর তোমার ভাবির হ্যান্ডব্যাগটা ঠিক সময়ে আমার সামনে চাই। গাড়ি সরানোর কাজটা কে করতে পারে বলে আপনার মনে হয় ভাই? কি হতে পারে বলো তো? মঞ্জু কোনো আন্দাজ করতে পারল না। সুপ্রিয় বুঝে বলল, ওই চেয়ারম্যানের চামচারা এসব করেছে। ওই চেয়ারম্যানকে আগে তুলবে। আমাদের গোপন কুঠরিতে তুলে বেঁধে রাখো। ঠিক সময় আমি আসবো। এবারে বুঝবে এই সুপ্রিয় কি জিনিস। কার পেছনে লোক লেলিয়ে দিয়েছে চেয়ারম্যান? কেনই বা লেলিয়ে দিয়েছে? নারী নক্ষত্র টেনে বের করব। আমি না আসা পর্যন্ত ওদের পানি অবধি দেবে না। বুঝতে পেরেছ? পারছি ভাই। ভাগ্যেশ তোমার ভাবি ঘুমিয়েছে, না হলে হাজারটা প্রশ্নের বান ছুড়ে দিত, না বললাম মাথা খারাপ করে দিত। ভাই, ভাবিকে অনেক ভয় পান? তোমার কি আমাকে ভীতু মনে হয়? না ভাই, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বীর পুরুষও বউয়ের কাছে ভেজা বেড়াল হয়ে যায়। আমি ভয় পাই না। মঞ্জু হেসে মাথা নাড়ালো। সুপ্রিয়র ভাবনা এখন অনেক। এরকম ভয়াবহ একটা কাণ্ড ঘটবে সে ভাবতেই পারেনি। যদি তার জন্য বিউটির কোনো বড়সড় বিপদ হতো তবে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতো না। সে প্রথমে মুসা চেয়ারম্যানকে সন্দেহের তালিকায় রাখেনি, অথচ বাজার থেকে নতুন করে দই আনা, দইয়ের হাঁড়ি ভাঙার পর স্ত্রীর গায়ে হাত ওঠানো, সেটাও মেহমানদের সম্মুখে। এই হ্যাপাটা না ঘটলে বোধহয় বুঝতো না চেয়ারম্যানের মধ্যেই ঘাপলা আছে। সুপ্রিয় এত কিছু শুনেছে। এই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যা কিছু আছে বা হচ্ছে তার সম্পূর্ণ আপডেট আছে সুপ্রিয়র কাছে। অথচ চেয়ারম্যানের ইমেজ একদম ক্লিন পেয়েছিল। সে ভালো বলেই লোকজন তাকে বিপুল ভোটে জিতিয়ে দিয়ে বারবার ক্ষমতা পাইয়ে দিচ্ছে। মুসা চেয়ারম্যান নিজের এমনভাবে তৈরি করেছে যে তার কোনো ব্যাড রেকর্ড এলাকার মধ্যে নেই, কিন্তু ঘরে ঘরে স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ। যে লোকটা এতদিনে নিজের এমন সূক্ষ্ম ইমেজ তৈরি করেছে, সে সামান্য দইয়ের হাঁড়ি ভাঙার কারণে স্ত্রীর গায়ে হাত দিল। খটকাটা এখানেই জোরালো হয়েছে। সুপ্রিয়র বিশ্বাস তাদের গ্রামে আসার বিষয়টা এখন তার শত্রুপক্ষ জেনে গেছে। শুধু এই বিষয়টিই নয়, তার পরিচয়ও এখন শত্রুপক্ষের কাছে পরিষ্কার। তাকে অনেক সাবধানে পা ফেলতে হবে। বিউটি মৃদু শব্দ করে ঘুমাচ্ছে। সুপ্রিয় বুঝলো তার সুকেশিনী ঘুমে বিভোর এই মুহূর্তে। আচানক ঘুমের মধ্যেই একটা নরম তুলতুলে বালিশের ন্যায় বিউটি তার কোমর চেপে ধরল। তার সুকেশিনীর স্পর্শে প্রেমিক পুরুষ কাহিল হয়ে পড়ল। সুপ্রিয় দম বন্ধ হওয়ার জোগাড়, যাকে বলে নাজেহাল অবস্থা। এভাবে কেউ কোমর চাপড়ে ধরে নিঃশ্বাস আটকে যাবে যেখনই। এই চরম মুহূর্তেও ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে অনিয়ন্ত্রণহীন করে দিচ্ছিস বিউটি। এর শাস্তি তোকে পেতেই হবে। বিড়বিড়িয়ে আওড়ালো সুপ্রিয়। উপায় না পেয়ে দাঁতে নখ খুঁটতে লাগলো সে। তবুও ঘুমের মধ্যে নিজের প্রেয়সীকে স্পর্শ করার মতো দুঃসাহসিক কাজ করতে পারল না। তীর তীর করে তার দুটো চোরা কাঁপছে। বিউটির যখন ঘুম ভাঙল তখন দুপুর 1টা। সে কোথায় আছে? পুরো রুম ভালোভাবে দেখতেই বুঝলো এটা তার বেডরুম না। সঙ্গে সঙ্গেই ধরতে পারল না এটা আসলে মারিয়ামের রুম। ইভেন সে তার বেডে আরামে ঘুমাচ্ছিল। কয়টা বাজে আল্লাহ জানে। এখানেই বা কিভাবে এলাম? 1:15 ম্যাডাম। ঘুম ভাঙলো তবে? বিউটি হাই তুলতে তুলতে বলল। মারিয়াম জান পাখি, এক কাপ কড়া কফি দে প্লিজ। মারিয়াম ভিতরে ঢুকতে ঢুকতে বলল,
আমি কি তোর বান্দি? উঠে নিজেই কফি বানিয়ে খা যা। আমি কারোর হুকুম শুনবো না, অনেক হয়েছে। বিউটি অসহায় মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এরকম করিস কেন জানো? আমি না তোর পরাণের বেস্ট ফ্রেন্ড। এখন এমন শত্রুদের মতো আচরণ করছিস কেন? কি নিষ্ঠুর আচরণ! দেখছিস না পা কেটে বসে আছি। তোর পা কেটেছে তো আমি কি করব? বেস্ট ফ্রেন্ড হলে কি আমাকে বলির পাঠা বানাইতে সবসময়? হারামি মহিলা। এদিকে তুই ইমোশনাল ব্ল্যাকমেল করছিস, অন্যদিকে তোর সুপ্রিয় ভাই। মানে? মনে হলো সুপ্রিয় ভাই তোকে আমার বাসায় নামিয়ে দিয়ে চলে গেছেন। আর বলে গেছেন কি রীতিমতন হুমকি জারি করেছেন। কি কথা! আমার সুখসিনীর যেন এতটুকু অসুবিধা না হয়। যতক্ষণ ইচ্ছে ঘুমাবে, কোনোভাবেই ওকে ডাকবে না। আর বিউটি, বাড়ির কেউ জিজ্ঞাসা করলে বলবে আজ সারা রাত বিউটি তোমার কাছেই ছিল। তোমার বাড়ির লোক তো এখন বিয়ে বাড়িতে, সো তারা বুঝবেও না, জানবেও না। একটা সুবিধা হয়েছে। আর যখন যা চাইবে সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির করবে। ওর পা কেটেছে। রাত্রে প্রথমে আন্টি কল দেওয়ার পর বললাম, আন্টি আমার বাসায় কেউ নেই, তাই বিউটিকে রেখে দিয়েছি আমার কাছে। ভালো কথা, কিন্তু এতে হবে না। তারা তোর সঙ্গে কথা বলবে। তোর বাসায় আমাকে অনবরত মিথ্যা বলতে হয়েছে এই নিয়ে। কত কিছু বলেই না ম্যানেজ করতে হলো। একবার লিপন ভাই কল দিচ্ছে তো, একবার সন্দীপা ভাবি ফোন দিয়ে তোকে চাইছে, আবার আঙ্কেল নাকি তোর কণ্ঠস্বর শোনার জন্য মরিয়া হয়ে গেছে। আমি উত্তর না দিয়ে কল কেটে দিয়ে বন্ধ করে রেখেছি। আমি তোর জন্য আর কোনো মিথ্যা কথা বলতে পারবো না। বের হ আমার বাসার থেকে। আঙ্কেল আন্টি ভাইয়া ভাবির মতন মানুষকে মিথ্যা বলতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। একটু না হয় হ্যাপা সামলালি। আমি আজই যাচ্ছি না বাসায়। তুই আরও কয়টা মিথ্যা বলে আমার বাসায় ম্যানেজ করে দেখি। মারিয়াম খেপে গেল, দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ মেজাজে বলল, আমি আর মিথ্যা বলবো না। আমি তোকে চিনি না। কে আপনি? আমি কি আগে আপনাকে কোথাও দেখেছি? সরি আপু, আপনি বোধহয় ফুলবাসায় এসে পড়েছেন। প্লিজ, এই দিকটাই দরজা আছে, বেরিয়ে যান। বিউটি যেন ভীষণ মজা পেল এই কথায়। খিলখিল করে হেসে উঠল সে। বুঝল মারিয়াম এতে আরও খুব ক্ষেপে যাচ্ছে। তাকে আর একটু ক্ষেপে দিতেই পরের কথাটা বলা। মারিয়াম কঠোর তবে শান্ত চোখে তাকালো। বিউটিকে অনেক প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। মিনমিন করে জিজ্ঞেস করলো, তোর পা কাটলো কিভাবে? বলবো, সব বলবো। জান পাখি, যা না একটু কফি নিয়ে আয়। কফি খেতে খেতে বসি। মারিয়াম গজ গজ করতে করতে রুমের বাইরে গেল। 15 মিনিট পর কফি হাতে ফিরল। বিউটি বসে বসে আবারও ঝিমাচ্ছে। নে তোর কফি, খেয়ে উদ্ধার কর। বিউটি একটু হকচকিয়ে উঠল। পরক্ষণেই খেয়াল হতেই বলল, তোর কফি কই? আমি খাবো না, অলরেডি খেয়েছি 3 কাপ। আচ্ছা, এখন বল ঘটনা কি, বিস্তারিত বলবি। একটাও শব্দ স্কিপ করবি তো ধাক্কা দিয়ে ফেলে দেবো খাট থেকে। ইস, কি নিষ্ঠুর কথাবার্তা মারিয়াম। তোর শরীরে কি একটু দয়া ধর্ম নেই? আমার উনি হলে কি জীবনেও আমাকে এইসব কথা বলতেন? নাটক না করে ঘটনা খুলে বল। বিউটি শুরু থেকে শেষ অবধি সবটা বলল মারিয়ামকে। অবাকে মারিয়ামের মুখ হাঁ হয়ে রইল। বিউটি তার মুখ বন্ধ করে দিল। মারিয়াম তৎক্ষণাৎ তার ফোন এনে বিউটির হাতে দিল। বিউটি বাড়িতে কথা বলল। প্রথমবার বিউটি মিনহাজের বাসায় এলো। তার পরনে রাউন্ড জামা, মিষ্টি রঙের মধ্যে সাদা বল প্রিন্টের কারুকাজ। ড্রেসটাই তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সাদা ওড়নাটা মাথায় দেওয়ায় আরও বেশি সুন্দর লাগছিল। তাকে এখানে সুপ্রিয় পাঠিয়েছে বলা যায়। বিউটি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার সামনে হাসি মুখে নাস্তা এনে বসলো রাহেলা। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে বিউটি এখানে আসায়। বিউটি অপ্রতিভ হয়ে আশেপাশে চোখ বুলিয়ে সব কিছু দেখছে। তার দু চোখ ব্যস্ত বাড়ির প্রতিটি আনাচে কানাচে। রাহেলা গড়া খাকারি দিয়ে কৌতুক করে বলল, তুমি যাকে করছো সে তো বাসায় নেই, একটু মার্কেটে পাঠিয়েছে। বিউটি হাসার চেষ্টা করলো, মাথা নত করে বলল, না মানে এমনি আপনাদের বাড়িটা দেখছিলাম। কি সুন্দর বাড়িটা। ও কি কথা, শুধু কি আমাদের বাড়ি? এটা তোমারও বাড়ি। কদিন পরে তো এটা তোমার শ্বশুর বাড়ি হবে। এই ঘর সংসার সবটাই তোমার তো। কি যে বলেন আপু, বাসায় কি আর কেউই নেই? আছে তো, আমার ছেলে আছে ছোটটা, ড্রয়িং করছে। ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে।
আর আপনার ছেলে তো আরেকটা আছে, তাই না? রাহেলার মুখ মলিন হলো, বলল, হ্যাঁ সুমন্ত, ছেলেটা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে, উচ্ছন্নে গেছে একেবারে। তুমি কিছু খাচ্ছ না কেন? যাও প্লিজ, সবটা খেতে হবে বলে দিচ্ছি। এত কিছু একসঙ্গে কি করে খাবো? তা বললে তো শুনবো না, খাও। এরপর আমি তোমাকে পুরো বাড়ি ঘুরে দেখাবো, ততক্ষণে তোমার উনি এসে যাবে। বিউটি লজ্জা পাওয়ার চেষ্টা করলো। কি আশ্চর্য, তার লজ্জা লাগছে না, অথচ সুপ্রিয়র কথা ভাবলেও তার ভীষণ লজ্জা লাগে। সে শুধু একটু কফি টেস্ট করলো, এক চুমুক মুখে দিয়েই বলল, আপু, কফিটা দারুণ হয়েছে, আপনার হাতে জাদু আছে। বিউটি আর কিছুই মুখে তুললো না, তার ভালো লাগছে না। রাহেলা বিউটির হাত ধরল, বিউটিও তার সঙ্গে যেতে সবটা ঘুরে দেখলো। ইস, কি সুন্দর বাড়িটা! মিনাজের আনা বিখ্যাত বিখ্যাত পোর্টফোলিও, আরও বিভিন্ন পেন্টিং, সুন্দর কিছু ছবি দেখলো। বাড়িটার কোথাও কোনো ধুলোর অস্তিত্ব নেই, প্রতিটা জায়গায় যেন প্রাণ খুলে শ্বাস নেওয়ার মতো পরিষ্কার। মা মা, কোথায় তুমি? এদিকে আসো। রাহেলার কথা বলতে বলতে ডাক শুনতে পেল না, বিউটি শুনেছে, তাই সে বলল, আপনাকে বোধহয় ডাকছে। এই বাড়িতে তো আপনি ছাড়া কেউই নেই, তাই ধরেই নিচে আপনার ছেলেই মামা করে আপনাকে ডাকছে। রাহেলার মুখখানা শুকিয়ে গেল, তিনি ভয় পাচ্ছেন ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। মেয়েটাই প্রথমবার এসেছে, যদি কোনো কাণ্ড করে বসে তিনি ভীষণ লজ্জায় পড়বেন এই মেয়েটার সামনে। অত্যন্ত অপ্রকাতিস্য হয়েও হাসার চেষ্টা করলো রাহেলা, বলল, বিউটি তুমি ঘুরে দেখো, আমি নিচে যাচ্ছি, দেখি কেন ছেলেটা চেঁচাচ্ছে, না হলে বিদঘুটে ব্যাপার স্যাপার করে বসবে। তুমি এক কাজ করো, সামনেই আমার রুম, সেখানে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা। বলেই বিউটি মাথা নাড়ল। রাহেলা নিচে নামলো। এবারে বিউটির মনে হলো এখানে আসার আগে সুপ্রিয় ভাই তাকে রাহেলার রুমটা চেক করতে বলেছে। সে জিজ্ঞেস করেছিল কেন রুম চেক করতে হবে। সুপ্রিয় ভাই প্রত্যুত্তরে বলেছে, কারণটা পরে জানতে পারবি। বিউটিও আর প্রশ্ন করেনি এবং এই বাড়িতে এসে সুযোগ পেলেই যেন রাহেলার ঘর সে সার্চ করে। কোনো না কোনো বাহানা করতেই হতো তার, কিন্তু রাহেলা নিচে যাওয়ায় নতুন করে আর বাহানা দিতে হলো না। সে রাহেলার রুমে ঢুকলো। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু পেল না। সে সুপ্রিয়কে মেসেজ করলো। তেমন কিছুই পাইনি এখানে, কি করব? তৎক্ষণাৎ সুপ্রিয় বিউটির মেসেজে রিপ্লাই করলো, কোনো ডায়েরি বা কিছু আছে দেখতো, কাকনাপুর ডায়েরি লেখার অভ্যাস ছিল। ঠিক আছে, দেখছি। খোঁজাখুঁজি করে বিউটি শেষে ড্রেসিং টেবিলের ডয়ারে একটি ডায়েরি পেল। সে আবার মেসেজ লিখলো, একটা ডায়েরি পেয়েছি, এখন কি করব? ওটা তোর ব্যাগে উঠিয়ে নে। বিউটিও তাই করলো। ডায়েরিটা হ্যান্ডব্যাগে তুলে নিচে নেমে এলো সে। তখনই একটা নয় 10 বছরের ছেলে দৌড়ে তার কাছে এলো। হোঁচট খেয়ে পড়তে নিল, সামনে নিল ছেলেটিকে ধরে। ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে ভীষণ বাজেভাবে। ঘিমে নিয়ে একাকার পুরো মুখ। আর ছেলেটার হাতের ইশারা করে দেখালো ওই রুমে কিছু হচ্ছে। বিউটি বিচলিত হয়ে বলল, কি হচ্ছে বাবু, ওখানে কি? ভাইয়া, আম্মু আম্মু। ভয়ে ততস্থ হয়ে গেছে ছেলেটা। বিউটি ছেলেটিকে পানি এনে দিল। ঢক ঢক করে পানি খেলো ছেলেটা। তোমার নাম কি বাবু? আমার নাম নিহাত। আচ্ছা, এবারে বলো তো কি হয়েছে? আন্টি ভাইয়া আম্মুকে মারছে। কি? আমাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বিউটি দৌড়ে গেল, গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। একটা ক্ষীণ আর্তনাদ গোঙানির শব্দ তার কানে এলো। সে চিৎকার করে বলল, দরজা খোলো, দরজা কিন্তু ভেঙে ফেলবো, খোলো বলছি দরজা। দরজা খুলল না ভেতর থেকে। উপায় না পেয়ে বিউটি সেখানে থাকা চেয়ার তুলে নিল। গায়ের জোরে দরজাটা ধাক্কা দিতে লাগলো চেয়ার দিয়ে। শক্ত কাঠের চেয়ারটা কেঁপে কেঁপে উঠছে। দুপদাপ শব্দ হচ্ছিল। শব্দ পেয়ে বাইরে থেকে কাজের লোকগুলো ছুটে এলো। তারাও দরজা ভাঙার চেষ্টা করলো। বাচ্চা ছেলেটিও সাহায্য করতে লাগলো। দরজা ভাঙার মুহূর্তে মিনাজ এলোমেলো পায়ে ভিতরে ঢুকলো। সে বাড়িতে এসেই এমন শব্দ পেয়ে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে।
সে দিক বেদিক না দেখে সোজা গিয়ে দরজায় লাথি দিয়ে দরজা ভেঙে ফেলল। দরজা ভাঙার পর যা দেখলো, বিউটি মিনহাজ সহ বাকি কাজের লোকজন হতভম্ব হয়ে গেল। সুমন্ত মিনহাজকে দেখে দৌড়ে পালাতে চাইল, কিন্তু মিনহাজ তাকে খপ করে ধরে ফেলল। ঠাস ঠাস করে গালে থাপ্পড় দিতে লাগলো সে। রাগে ক্ষোভে নিজের সত্তার বাইরে চলে গেল সে। বিউটি, বুবুকে ধরো। রাহেলার অবস্থা খারাপ, সে নিচে বসে গোঙাচ্ছে। সুমন্ত নিজের পেন্টের বেল্ট দিয়ে রাহেলার গলা চেপে ধরেছিল। শ্বাসরুদ্ধকর অবস্থা, আর একটু হলেই বুঝি প্রাণটা উবে যেত। বিউটি ব্যস্ত হয়ে বসে রাহিলার পাশে, গলায় বুকে হাত বুলিয়ে দিতে লাগলো। বিষণ্ণ স্বরে বলল, নিহাত যাও পানি আনো আম্মুর জন্য। বিউটির হুকুম শুনে দৌড়ে চলে গেল পানি আনতে। পানি এনে দিল বিউটির হাতে। রাহিলা কাস্তে কাস্তে পানি খেয়ে নিল। বিউটি বাকি কাজের লোকদের সাহায্যে তাকে তুলে ধরে খাটে শুইয়ে দিল। রাহেলার গলায় লাল কালচে দাগ ফুটে উঠেছে স্পষ্টভাবে। এদিকে মিনহাজের থামাথামি নেই, সে এলো পাথারিভাবে সুমন্তকে মেরেই যাচ্ছে। মিনহাজের শক্ত হাতের ঘুষি সুমন্তর নাকে পড়তেই নাক মুখ ফেটে গেল সুমন্তর। তার দমফাটা চিৎকারে পুরো বাড়ি ভরে গেল। রাহেলা নিজের ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে ওই অবস্থাতেই ছুটে গেল ছেলেকে বাঁচাতে। কোনো রকমে গলার স্বর বের হলো তার, মিনহাজ ভাই, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। ও যতই অন্যায় করুক, ওকে তো আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। মা হয়ে সন্তানের এমন শোচনীয় অবস্থা দেখতে পারবো না। ওকে ছাড় ভাই। আজ তোমার কোনো কথাই শুনবো না বুবু। ওকে কতবার সাবধান করেছি যেন তোমার গায়ে হাত না তোলে। ও কেন ভুলে যায় যার গায়ে সে হাত তুলছে একমাত্র তার জন্যই ও পৃথিবীর আলো দেখতে পেয়েছে। এখনও মুক্ত নিঃশ্বাস নিচ্ছে। মিনহাজ বাকি কাজের লোকদের ইশারায় রাহেলাকে সরাতে বলল। তারা রাহেলাকে সরিয়ে নিল। মিনহাজ এবার প্যান্ট থেকে বেল্ট খুলল, বেল দিয়ে সুমন্তকে আঘাত করলো। তার গগন বিদারী চিৎকারে বিউটি নিজের চোখ মুখ কুঁচকে কান চেপে ধরল। নিহাত ভয়ে কাচুমচু হয়ে মায়ের কোলে বসে রইল। রাহেলা ছোট্ট ছেলেকে বুকে চেপে ধরে দু চোখের অশ্রু ঝরাচ্ছে। হাউমাউ করে কান্নায় মুখরিত হলো পুরো রুম, পুরো বাড়ি। পরপর অনেকগুলো বাড়ি দেওয়ার পর সুমন্ত এবারে নাটক করে মিনহাজের পা চেপে ধরল। জানের ভয় সবারই আছে, ওরও এবারে ভয় করছে। আজই না তার শেষ দিন হয়। মামা, আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি আর এমন করব না, ছেড়ে দাও প্লিজ। আমি এরকম ভুল আর করব না। তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। আমাকে ক্ষমা করো মামা। মিনহাজ তাও ছাড়ল না। আবারও বেল্টের বাড়ি দিবে, তখনই সে বাধা পেল। আমাকে ছাড়ো। আক্রোশে ফেটে পড়া মিনহাজ খেয়াল করলো বিউটি তার হাত চেপে ধরেছে। ওকে ছেড়ে দিন এবারের মতো, ও তো বলছে এরকম আর করবে না। তুমি যে প্রেমময়ী, তাই মধুর রূপ ছাড়া কারুর অন্য নিকৃষ্ট রূপের কথা কল্পনাও করতে পারো না। কিন্তু আমরা ওর কাছের মানুষ, আমরা সব কিছুর ঊর্ধ্বে ওর ত্রুটিগুলো আগে দেখতে পাই। ও যে নাটক করছে তা আমি স্পষ্ট বুঝতে পারছি। ওকে সুযোগ দিতে দিতে এত বেড়েছে যে একটা সাইকোতে পরিণত হয়ে গেছে। ওর বয়স কত? অনলি 16 ইয়ার্স। এর মধ্যেই এত বাজে স্বভাবের, এত নিকৃষ্ট জানোয়ার নির্দয়া তৈরি হয়েছে। এইটুকু বাচ্চা ছেলে নেশা করে, রাত বিরাতে ক্লাবে যায়, ড্রাগস নেয়। এটা কি ওর এসব করার বয়স? পড়াশোনা খেলাধুলার বয়সে এসব করে বেড়াচ্ছে। ওকে অনেকবার অ্যাসাইলামেও দিয়েছি যেন শুধরে যায়, কিন্তু ও ওখানেও থাকেনি, পালিয়ে এসেছে কাউকে না কাউকে অ্যাটাক করে। জানোয়ারটা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করবে না। চেনো না তুমি ওকে? ও যদি মানুষই হতো তবে নিজের মায়ের গলায় নিজের প্যান্টের বেল্ট চেপে ধরতে পারতো না এভাবে নেশার টাকা না পেয়ে ছেলে হয়ে মায়ের জন্য গায়ে হাত দিতে। ওকে শুধুমাত্র এই মানুষটার জন্য এখনো জ্যান্ত রেখেছি, না হলে আমি ওখানে ওকে পুঁতেই দিতাম। আজ তুমি বাধা দিয়ে ভুল করলে বিউটি। শান্ত হন প্লিজ, ওকে এবারের মতো ছেড়ে দিন। আমি বলছি ও ভালো হয়ে যাবে। সুমন্ত আটসাট হয়ে খাটের সঙ্গে লেপটে গেল। সর্বাঙ্গে চিনচিন ব্যথা করছে ওর, তবুও ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি খেলা করছে তার। বিউটি সেটা দেখে ভিতরে ভিতরে ভয় পেল। মিনহাজ হুঙ্কার দিয়ে উঠল, চিল্লিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। রাগে ক্ষোভে দেওয়ালে পাঞ্চ করলো পরপর কয়েকটা।
বিউটি সহ্য করতে না পেরে জোরে করে সে ঘর থেকে বের করে আনলো। চেয়ারে বসাতে বসাতে বলল, আপনি শান্ত হয়ে বসুন, ঠান্ডা পানি খান। মিনাস পানি নিল। পানি খেয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করতে লাগলো। বিউটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বলছি কি করবেন এখন আপনি আপনি আপনার বাড়িতেই কড়া সিকিউরিটির ব্যবস্থা করুন। একটা রুম তৈরি করুন, সেই রুমে এমনভাবে সাজান যেটাকে একদম জেলখানার মতো লাগবে। ঠিক কয়েদিদের যেমন করে রাখে সেইখানে ওকে বন্দি করে দিন। আর হ্যাঁ, অবশ্যই দ্রুত করবেন কাজটা। আমার মনে হচ্ছে ও প্রায় কয়েকদিন শান্তই থাকবে। জেলখানা তৈরি করে ওকে ওখানেই 2 বেলা শুকনো রুটি আর ডাল দিবেন খেতে। ওকে বাস্তবতা বোঝাতে হবে। ওর কাছ থেকে ফোন নিয়ে রেখে দিন। এরপর পাশে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। এমন তালা বানান যেটাকে ভাঙা যাবে না। এই বয়সে একবার খারাপ সঙ্গ পেলে আর সেখান থেকে বেরোনো সহজ হয় না। ওই রুমে খাট, ফ্যান, এয়ার কন্ডিশন কিছুই দিবেন না। ও ঠিক না হওয়া অবধি এটা করতেই থাকুন। এটা করে দেখুন, কাজে লাগবে। মিনাস ক্ষণিকের মধ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বিউটির দিকে। কি সুন্দর করে একটা সমাধান বের করলো। এই মেয়েটার কাছে কি সব কিছুর এমন সহজ সমাধান রেডি থাকে? বিউটি আরও বেশ কিছুক্ষণ থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। মিনাস পৌঁছে দিতে চাইলেও বিউটি বারণ করেছে। বলেছে, এখানে আপনাকে প্রয়োজন আছে। প্রতিমধ্যে সুপ্রিয় এসে হাজির। তার সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল। সুপ্রিয়র পরনে মিষ্টি কালারের শার্ট তাকে অদ্ভুত সুন্দর মানিয়েছে। ফর্সা শরীরে দারুণভাবে ফুটে উঠেছে। বিউটি এগিয়ে গিয়ে গাড়িতে চেপে বসলো। সুপ্রিয় মিষ্টি করে হেসে গাড়ি স্টার্ট দিল। বিউটির মনে হয় সেই হাসিতে ঘায়েল হয়ে গেল। ইস, কি সুন্দর করে হাসে তার সুপ্রিয় ভাই। ম্যাচিং ম্যাচিং। কথা শেষ করেই বিউটি সুপ্রিয়কে চিমটি কাটলো। আউচ, এটা কি হলো? এই দেখুন, আজও আপনিও মিষ্টি রঙের শার্ট পরেছেন আর আমিও ম্যাচিং ম্যাচিং, তাই চিমটি কাটলাম। ইস, তুই কি বাচ্চাদের মতো খামচাচ্ছিস কেন? খামচি না, ছোট করে চিমটি দিয়েছি। একই তো ধারালো, এই তোর নখ দেখি। বিউটি তার হাত সুপ্রিয়র সামনে ধরল। সুপ্রিয় নাক মুখ কুঁচকে বিকৃত করে বলল, ইস, কি বড় নখ। এত নোংরা কেন তুই? আজই নখ ফেলে দিবি। ফেলবো না, অনেক কষ্টে বড় করেছি। আচ্ছা, দেখা যাবে তবে। বলেই সুপ্রিয় গাড়ি থামালো। বিউটি বোকার মতো তাকিয়ে রইল সুপ্রিয়র দিকে। জোর করে বিউটির হাত চেপে ধরল সুপ্রিয়। তারপর নেইল কাটার দিয়ে ফটাফট তার নখ কেটে ফেলল। বিউটি অসহায় হতভম্ব হয়ে কাঁদো কাঁদো ফেস করে তাকিয়ে রইল সুপ্রিয়র দিকে। সুপ্রিয় মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। বিউটি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে রইল। সুপ্রিয় তা দেখে হো হো করে হেসে উঠল।